ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সীমান্তে ফের উত্তেজনা। লালমনিরহাটের দহগ্রামের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে এখনও থমথমে অবস্থা সীমান্ত পরিস্থিতি। বিজিবি বিএসএফ নিজ নিজ সীমান্তের বাংকারে অবস্থান নিয়ে রয়েছে, তবে বন্ধ রয়েছে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ। এবার কুমিল্লা সীমান্তের পুকুর পাড়ে দেয়াল তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এবার পুকুরের মধ্যে পার বেঁধে দেয়াল তুলেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুকুরটির অর্ধেক ভারতে আর অর্ধেক বাংলাদেশে পড়েছে। উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসল সহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করতেন। পুরো ওই সীমানা জুড়েই জোরে সোরে চলছে বিএসএফ এর বেড়া নির্মাণের কাজ। ভারতের কলিজায় আঘাত এনেছে ডাক্তার ইউনূস। ভারতের 7 সিস্টার হুমকিতে ভয়ে ঘুম হারাম মোদির। বাংলাদেশের পাশে চীন, থাকছে বিশেষ প্রতিবেদন। এরপর জানিয়ে দিব, ভারতকে ফাইনাল খেলা খেলে দিল ডাক্তার ইউনূস। ঢাকার রাস্তায় পাক বাহিনী ছোঁয়ার টিমের টহল। ডাক্তার ইউনূসের একের পর এক সিদ্ধান্তে ভয়ে ঘুম হারাম মোদির, বিশেষ প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দিব, না খেয়ে দিন কাটাচ্ছে ভারতীয়রা। ডাক্তার ইউনূসের কাছে হার মানলেন মোদি। ময়ূররঞ্জন ও শুভেন্দর বাড়ি পুড়িয়ে দিচ্ছে কৃষকরা। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ভারত এবং বাংলাদেশের ভিতরে কিন্তু ভয়াবহ এক যুদ্ধের আহ্বান এবং আশঙ্কা দেখা দিয়েছে। সেই সাথে ভিডিওর অংশ বেশি দেখে বুঝিয়ে গেছেন কতটা গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি আশা রাখবো সম্পূর্ণ দেখে যাবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক, এই ভিডিওতে লাইক করে বিস্তারিত ভিডিওটি মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সীমান্তে ফের উত্তেজনা। বাংলাদেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চলমান সংঘাতের নতুন অধ্যায় রচিত হয়েছে। কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ নিয়ে শুরু হওয়া এই দ্বন্দ্ব এখন অনেক বড় রূপ ধারণ করেছে। বিশেষ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মধ্যে এই লড়াইটা এখন শুধু সীমান্ত রক্ষার নয়, জাতীয় মর্যাদারও বটে। ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা বাংলাদেশের সাথে 3 দিক থেকে সীমান্তযুক্ত। এখানে বেশিরভাগ এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে, তবে ভৌগোলিক কারণে কিছু এলাকায় সেটা দেয়া সম্ভব হয়নি। মালদহের পর বালুরঘাট সীমান্তেও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছিল। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী বিএসএফ যখন সেই কাজ করতে গিয়েছিল তখনই তীব্র প্রতিবাদ করে বিজিবি। বিএসএফ মাটি সমান করার যন্ত্র দিয়ে কাজ শুরু করতেই বিজিবি তাদের আটকে দেয়। কিছুক্ষণ পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা সভাও হয়, কিন্তু কাঁটাতারের বেড়ার কাজ বন্ধ রয়েছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শিবরামপুর সীমান্তে বিএসএফ যখন কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল তখন স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে। তারা জানতে পারে বিজিবি বাধা দেওয়ার কারণে কাজ বন্ধ হয়ে গেছে। শিবরামপুরে বসবাসরত এক গ্রামবাসী জানান, গত 2 দিন আগে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করেছিল, পরে শুনলাম বিজিবি বাধা দেওয়ায় তা বন্ধ হয়ে গেছে। এদিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নেও নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। সীমান্তে ভারতের বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করতেই বিজিবি বাধা দিতে ছুটে যায়। এর ফলে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা তুঙ্গে পৌঁছে। শুক্রবার সকাল থেকে ভারতের বিএসএফ সীমান্তের 2 কিলোমিটার জায়গা জুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। এই কাজটি তারা বাংলাদেশের সীমান্তের প্রধান পিলার ডিএমপি 8 নম্বরের কাছ থেকে শুরু করে, যেখানে আন্তর্জাতিক সীমান্তের আইন অনুযায়ী বেড়া দেওয়া নিষেধ। স্থানীয়রা জানান, তারা নোম্যান্স ল্যান্ডের শেষ অংশে বিএসএফ কে বেড়া নির্মাণ করতে দেখে এবং সঙ্গে সঙ্গে বিজিবিকে খবর দেয়। বিজিবির সদস্যরা এসে বাধা দিলে বিএসএফ কিছু সময় কাজ বন্ধ করে দেয়, কিন্তু 1 ঘন্টা পর বিএসএফ বাহিনী ফের প্রায় 100 সৈন্য নিয়ে কাজ শুরু করে। এই ঘটনায় পুরো সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লালমনিরহাটের দহগ্রামের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে এখনও থমথমে অবস্থা সীমান্ত পরিস্থিতি। বিজিবি বিএসএফ নিজ নিজ সীমান্তের বাংকারে অবস্থান নিয়ে রয়েছে, তবে বন্ধ রয়েছে নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ। বিজিবি বলছে সার্বক্ষণিক নজরদারি রয়েছে, সেই সাথে মোতায়েন রয়েছে বাহিনীর বাড়তি সদস্য। এমন পরিস্থিতিতে আতঙ্ক কাটছে না সীমান্তবাসীর। এদিকে চাঁপাইনবাবগঞ্জের চৌকা এবং নওগাঁর বস্তাবর সীমান্তে আগের থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাতে লালমনিরহাট থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। মাহফুজ, জানাবেন যে বিজিবি বাহিনী থেকে বলা হচ্ছে যে সেখানে ইতিমধ্যে বাড়তি সদস্য মোতায়েন রয়েছে এবং তারা সার্বক্ষণিক নজরদারি করছেন। একটু বলবেন যে সীমান্তের সবশেষ কি পরিস্থিতি রয়েছে, কি আপডেট জানাতে পারবেন আমাদের?
রাশেদ, লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত, এই দহগ্রামের কাহিনী কিন্তু যুদ্ধে এসে ৭১-৪৭-এর পর থেকে এই দহগ্রাম ৩ বিঘা করিডোর, যে রাস্তাটুকু, এই রাস্তা নিয়ে কিন্তু বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম হয়েছে, আন্তর্জাতিক জাতীয়ভাবে আলোচনা হয়েছে, রাজনীতিতে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। দহগ্রাম আঙ্গরপোতা যে ইউনিয়ন রয়েছে, এটি কিন্তু ভারতের উপর দিয়ে যেতে হয়। একটি সময় এই ইউনিয়নের বাসিন্দা, কয়েক হাজার বাসিন্দা, তারা কিন্তু দিনে ২-৩ বার নির্দিষ্ট সময়ে যাতায়াত করতে পারতো। বিভিন্ন সময় পরবর্তীতে আন্তর্জাতিক চাপে তারা কিন্তু এখন ভালোভাবে যাতায়াত করতে পারে। যেহেতু এই অংশটা একবারে ভারতের অভ্যন্তরে, যার কারণে এই বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় এই ইউনিয়নটাতে, দহগ্রাম এলাকায় ভারতের যে সীমান্ত বাহিনী, তাদের কিন্তু আগ্রাসন বা আক্রমণাত্মক একটি ভাব দেখা যায়। আমরা গত শুক্রবার যে কাহিনী সরেজমিনে যেটা দেখেছি, স্থানীয়রা যেটি বলছেন যে শুক্রবার হঠাৎ করে তারা কাঁটাতারে বেড়া দিতে আসে, বিজিবি বাধা দেয়, পরে তারা সরে যায় এবং পরবর্তীতে আবারও তারা স্থানীয় লোকজন নিয়ে এসে তারা কিন্তু এই কাঁটাতারে বেড়া নির্মাণ করে। যদিও বিজিবি সেখানে প্রহরা ছিল, কিন্তু বিজিবি বাধা দিয়েছে, প্রতিবাদ করেছে, কিন্তু সহিংসতা কিন্তু যায়নি। এবং বিএসএফ কিন্তু সেখান থেকে সাধারণ মানুষকে সাথে নিয়ে এসে এই আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ করছে, যেটাতে মনে হচ্ছে যুদ্ধ মনোভাব একটি মনে হচ্ছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে এর ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। বিজিবির সাথে কথা বলেছি, তারা বলছেন যে অতিরিক্ত বিজিবির সদস্য মোতায়েন রয়েছে, বিজিবিও বাংকার নির্মাণ করেছে, নির্দিষ্ট দূরত্ব থেকে, নিরাপদ দূরত্ব থেকে দেশের সীমানা নিয়ন্ত্রণ এবং রক্ষা করতে তারা সর্বত্র প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে এখনো উত্তেজনা বিরাজ করছে, তবে বিজিবি বলছে পরিস্থিতি আস্তে আস্তে শান্ত হচ্ছে, তারা প্রতিবাদ করছেন এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়েছে, পরিস্থিতি আর শান্ত হবে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল সবশেষ আমার কাছে। এবার কুমিল্লা সীমান্তের পুকুর পাড়ে দেয়াল তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুকুরটির অর্ধেক ভারতে আর অর্ধেক বাংলাদেশে পড়েছে। উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসল সহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে থাকেন। সীমান্ত দেয়াল নির্মাণ শেষে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। পুকুরটি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর মসজিদের কাছে অবস্থিত। শনিবার দুপুরে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় ভারতীয় কর্তৃপক্ষ সুরক্ষা দেয়াল নির্মাণ করছে, পরে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এ নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। পাশের সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকায় ৩ দিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ চলছে। সীমান্ত পিলারের ১৫০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করলেও বিজিবির দাবি, নিজেদের অংশে বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে বেড়া দিলে তাতে বাধা দেওয়া হবে। এদিকে সরেজমিন কুমিল্লা সীমান্তে গিয়ে দেখা গেছে বিজিবির সদস্যরা টহল বাড়িয়েছে। সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া নিরাপত্তা। ভারতীয় অংশে টহল বাড়িয়েছে বিএসএফ। শাহপুর মসজিদের সামনে গিয়ে দেখা যায় পুকুরটির কাছেই বিজিবির সশস্ত্র 2 সদস্য সতর্ক অবস্থানে দাঁড়িয়ে রয়েছেন। বিএসএফ এর উপস্থিতিতে চলছে দেয়াল নির্মাণের কাজ। সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকায় গিয়ে দেখা গেছে সেখানে প্রায় 20 গজ কাঁটাতারের বেড়া নির্মাণ শেষ হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমান্তের 2085 নম্বর প্ল্যানের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভয় দেখায় বিএসএফ। আর 0 পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়ার হুমকি দেয়। এ বিষয়ে কুমিল্লা 10 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাহিদ পারভেজ সমকালকে বলেন, বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে কুমিল্লা সীমান্তের 0 পয়েন্টের কিছু অংশে 150 গজের মধ্যে বেড়া নির্মাণের অনুমোদন দেওয়া হয়। এখন সেই কাজ চলছে, তবে নকশার বাইরে কাজ করছে কিনা তা মনিটরিং হচ্ছে। তবে বিএসএফ যদি কাউকে হুমকি দিয়ে থাকে তবে বিষয়টি আমরা দেখব। হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে ভারত? স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদি এতটা ক্ষেপেনি, কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন? দিল্লির কোনো দুর্বল জায়গায় আঘাত এনেছে ডাক্তার ইউনূস, যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত। সামরিক সূত্রে জানা যায়, ভারতের কলিজায় আঘাত এনেছে ডাক্তার ইউনূসের এক মহাপরিকল্পনা, যা ঘুম কেড়ে নিয়েছে মোদির। মোদি বুঝে ফেলেছে ডাক্তার ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত। গত 16 বছর দিল্লির কথায় বাংলাদেশের সবকিছু চলেছে, কিন্তু এখন উল্টে গেছে গণেশ। ভারতের এমন কোনো একটি দুর্বল জায়গায় খোঁজ পেয়েছে ডাক্তার ইউনূস, যা সে দেশের গোয়েন্দা সংস্থার মোদি সরকারকে রিপোর্ট করেছে। আর ডাক্তার ইউনূসের সেই পরিকল্পনায় মোদিকে পাগল করে তুলেছে ঘুম হারাম তার প্রশাসনের। বাংলাদেশকে অল আউট করার দিবাস্বপ্ন দেখছে হিমশিট রাষ্ট্র ভারত, কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডাক্তার ইউনূসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ, যা ভারতের পরিকল্পনার বাইরে। এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে চালাচ্ছে ভারত, তাই এভাবে ব্যবহার করে আসছিল দিল্লি। মুক্তিযুদ্ধের বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করাক্ত করেছে তারা। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরই পাল্টে গেছে চিত্র। এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে। যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী, এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে।
তাই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু আটকের পর থেকে দুই দেশের বৈরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করেছে মোদী প্রশাসন। অথচ কঠোরপন্থী হিন্দু রাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাস ও হামলা করাতে ছাড়েনি। বিভিন্ন সূত্র বলছে ইসকন শিশুসহ সাম্প্রতিক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত। ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে, কারণ তারা জেনে গেছে ডাক্তার ইউনূস এর এক গোপন সামরিক পরিকল্পনার কথা। আর সেই কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে। আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামির মূল কাহিনী, জানব পেছনের গল্প। মনে থাকার কথা, গত কিছুদিন আগে রংপুরের মহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ। এটির আয়োজন ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইসকন। কিন্তু কেন রংপুরে করা হলো এই সমাবেশ? তার পেছনে লুকিয়ে রয়েছে ভারত খেপার মূল কাহিনী। মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল। একটি সামরিক সূত্র বলছে ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে, যা ভারতের সীমান্ত ঘেঁষা দিল্লিকে শায়েস্তা করতে। এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডাক্তার ইউনূস। এই বিমান ঘাঁটি চালু করা গেলে ভারতের 7 সিস্টার হুমকিতে এই ভয়ে ঘুম হারাম এখন মোদির। ঘাঁটিটি ভারতের চিকেন নেক থেকে মাত্র 12 কিলোমিটার দূরে, যা করা গেলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব। নড়বড়ে হয়ে পড়তে পারে ভারতের 7 সিস্টার নামক 7টি রাজ্য। এমনিতে সেখানকার রাজ্যগুলো দীর্ঘদিন স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে। তার ওপর হঠাৎ করে বাংলাদেশকে খিপিয়ে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছে। বাংলাদেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটতে চাওয়া ভারত নিজেদের ফাঁদে পড়তে পারে 7 সিস্টার ইস্যুতে, কারণ দুই দেশের এমন শত্রু সম্পর্ককে সুযোগ হিসেবে নিতে পারে ভারতের পাশের শত্রু দেশ চীন। তারা যদি 7 সিস্টার ইস্যুতে বাংলাদেশকে সহায়তা করে, তবে মহাসংকটে পড়বে দিল্লি। তখন ভারতের চিকেন নেক ঝুঁকিতে পড়বে। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষাকারী একটি সম্পূর্ণ ভূখণ্ড চিকেন নেক নামে পরিচিত। এই চিকেন নেককে কেন্দ্র করে ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর কথা বারবার শিরোনাম হচ্ছে। এখনও মণিপুর রাজ্যের স্বাধীনতা আন্দোলন দমাতে ব্যাপক হত্যা যজ্ঞ চালাচ্ছে মোদী প্রশাসন। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর ঘুরে ফিরে আলোচনায় আসছে ভারতের 7 সিস্টার রাজ্যগুলো, কারণ আশঙ্কা করা হচ্ছে রাজ্যগুলো নিজেদের স্বাধীনতার ঘোষণা করতে পারে। এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন। প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। মণিপুর ভারতের সঙ্গে থাকতে চাইছে না। অশান্তি দেখা দিচ্ছে অরুণাচল নৃত্য। চারদিক থেকে শুধু বিপদের সংকেত আসছে ভারতের জন্য। এতে করে মহা টেনশনে পড়েছে ভারত সরকার। ভারতের 7 সিস্টার ভারতের 7 সিস্টার ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করছে চীন, এমন সংবাদ শুনে কাঁপন ধরেছে মোদী প্রশাসনের। সংকট এখন মোদীর গদি। এখন ভারতের চারপাশের শত্রুরাষ্ট্র চীন। পাকিস্তানের পর শত্রুর তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক ভারতকে চরম সংখ্যায় ফেলেছে। ভারতের পালিত শাসক স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের হাল ধরেছেন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডাক্তার ইউনূস। দায়িত্ব নিয়ে তিনি ভারতকে কড়া ভাষায় হুমকি দেন। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার ফলে প্রতিবেশী মিয়ানমার ভারতের 7 সিস্টার শান্ত থাকবে না। সম্প্রতি আগরতলায় বাংলাদেশের হাই কমিশনের হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা ঘোষণা দেন, ভারত যদি ঢাকাকে অস্থিতিশীল করতে চায় তবে বাংলাদেশ বসে থাকবে না। ভারতের 7 সিস্টার ছিল বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেন তারা। বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডাক্তার ইউনূসের দ্বারস্থ হন। সেই ইউনূসের সাথে রাজনীতি আর কূটকৌশলে মোদির থোপে টিকবে না, এ কথা নিশ্চিত করে বলা যায়। তাই মুখে বাংলাদেশকে দেখে নেব বলেও মোদি তার দেশটির 7টি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায়। আমরা জানি ব্রিটিশ আমলে লালমনিরহাটে তৈরি হয় বিমান ঘাঁটি, যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল কোনো এক অজানা কারণে। ডাক্তার ইউনূস ক্ষমতায় এসে পুরোদমে চালু করার কাজ হাতে নিয়েছে বিমান ঘাঁটি, যা এশিয়া মহাদেশে বৃহত্তম বিমান ঘাঁটি। এটি করা গেলে ভারতের চিকেন নেক থাকবে না বাংলাদেশের হাতের মুঠোয়। 7 সিস্টার নিয়ে বাংলাদেশের কাছে নত জানু থাকতে বাধ্য হবে ভারত। স্বৈরাচার হাসিনার দোসর গাছিল্যক হিসেবে আলোচিত সমালোচিত নারী সাংবাদিক মুন্নি সাহা দীর্ঘ 15 বছর বিগত সরকারের আমলে একের পর এক দুর্নীতি ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি বিরোধিতা দলের মানুষকে হেনস্থা করা সহ উস্কানি দিয়ে রাষ্ট্রকে লেলিয়ে দেওয়ার খলনায়িকা মুন্নি সাহার বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু। সেখান থেকেই তিনি যান 21 টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএম বাংলায়।
এর লম্বা সময় মুন্নির সাহা ব্যাপক প্রভাব বিস্তার করেন। অনেকেরই কাছে তিনি নামকরা সাংবাদিক হলেও কখনো নিরপেক্ষ সাংবাদিকতা তিনি করেননি। সীমান্তে ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব, যা বললেন। গতকাল সন্ধ্যা থেকে একটা নিউজ প্রায় সব পত্রিকায় অনলাইন ভার্সনে দেখা গেল, সেটা হচ্ছে বিএনপির সর্বোচ্চ 3 নেতা জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জনাব আমির খসরু, এই 3 জনকে ভাষাটা এরকম যে ট্রাম্পের অনুষ্ঠানে। আমি একটু পড়ি বিএনপির মিডিয়া সেল যেভাবে এটাকে লিখেছে হুবহু। এটা আমি বেশ রাতে যখন ভিডিও রেকর্ড করছি তখনও ছিল। ইনফ্যাক্ট সেটা থাকা উচিত হয়নি। কেন উচিত হয়নি এবং বিএনপি আসলে ঠিক কী অর্জন করতে চাইছে তাদের এগুলো রিভ্যালুয়েট করতে হবে। ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমান সহ বিএনপির 3 নেতাকে আমন্ত্রণ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী 5-6 ফেব্রুয়ারি 2025 এটি অনুষ্ঠিত হবে। এরপর জনাব কে জানিয়েছেন ইত্যাদি ইত্যাদি। মার্কিন কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাশ অনুষ্ঠিত হয়। এই তথ্যটাও সঠিক না, আমি আসবো ওই জায়গায়। আসলে কি ঘটেছিল বা বিষয়টা আসলে কি, এবং আমরা যদি পড়ি তাহলে এটাকে ট্রাম্পের একটা অনুষ্ঠান মনে হয়। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ফেব্রুয়ারি মাসে যখন এই অনুষ্ঠানটা হবে, ট্রাম্প তখন মার্কিন প্রেসিডেন্ট এখানে যান। ইনফ্যাক্ট উইকিপিডিয়াতে যথেষ্ট বেশি তথ্য আছে। এই অনুষ্ঠানটা হয় হলে ফেব্রুয়ারি প্রথম বৃহস্পতিবার। ইনফ্যাক্ট প্রথম বৃহস্পতিবারে যে ব্রেকফাস্ট, সেখানেই মূল অনুষ্ঠানটা হয়। 2 জন বক্তা থাকেন, উইকিপিডিয়াতেই দেখলাম। মার্কিন প্রেসিডেন্ট থাকেন যিনি দায়িত্বে থাকেন, এবং এছাড়া আরেকজন বক্তা সাধারণত থাকেন, এবং সেটা আগে বলা হয় না, ওটা ওদিনই হঠাৎ একটা সারপ্রাইজের মতো থাকে। এটার উদ্দেশ্য সম্পর্কে বলতে গেলে এবং মানে অনেক রকম তথ্যই পাওয়া যায়। 1953 সালে শুরু হয়েছে। গ্রসলি 3,500-এর মতো মানুষ 100 বেশি দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসেন। এটা 23 সাল পর্যন্ত কংগ্রেসের মেম্বাররা এটা করতেন। 23 সাল পর্যন্ত বিএনপি তার পেজে যেটা লিখেছে। না, এর পরবর্তীতে ইনফ্যাক্ট এটা পাল্টে গেছে। এখানে ফেলোশিপ ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আসলে এটা করে। এরপর 23 সাল থেকে রান বাই নিউ অর্গানাইজেশন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশন। আচ্ছা, এটা কি করার জন্য? এখানে বিভিন্ন রকম পলিটিক্যাল, সোশ্যাল এবং বিজনেস এলিটদেরকে এখানে একত্র হতে বলা হয়, টু প্রে টুগেদার। আসলে এখানে মোটামুটি মত প্রকাশ, পরস্পরের সাথে যোগাযোগ, ইন্টারাকশন এগুলো হয়। আমি এটা নিয়ে ইউটিউবে সার্চ করতে গিয়ে দেখলাম যে 2020 সালে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি এখানে বক্তৃতা করেছেন। বাইডেনেরও স্পিচ পাওয়া যায়। সো আমার কৌতূহল হলো, তাই আমি ট্রাম্প কি বলেন না বলেন দেখার চেষ্টা করলাম। আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে তিনি স্বভাবজাতভাবেই প্রতিপক্ষকে খোঁচা এবং নিজের নানা রকম অর্জন, কিছু উইট, কিছু ফান। কিন্তু যেহেতু এটা প্রেয়ার ব্রেকফাস্টের সাথে প্রেয়ারের সূত্র আছে, তিনি এখানে ধর্মের কথা, ক্রিশ্চিয়ানিটির কথা, ক্রিশ্চিয়ানিটির প্রতি বিশ্বাসের কথা, গ্লোবালি ক্রিশ্চিয়ানিটিকে আক্রমণ করা হচ্ছে, অ্যান্টিসেমিটিজম গ্রো করছে, এই ধরনের আলাপ উনি ওনার বক্তৃতায় করছেন। আসলে আমি যেটা বুঝতে পারি যে বিভিন্ন সেক্টরের এলিটকে এখানে নিয়ে আসা হয়। এর সিগনিফিক্যান্স হতে পারতো, কিন্তু আমি সম্প্রতি এটার কারণে মানে যে ভুলভাবে এই প্রেজেন্টেশনটা হয়েছে, এটা এখন খুবই প্রবলেম্যাটিক হয়ে গেছে, আমরা এভাবেই বলতে পারি। কারণ এই ঘটনার পরে বাংলাদেশের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, 2-3টা পত্রিকা কথা বলেছে। তারা বলছেন, আমি পড়ি, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের সঙ্গে মার্কিন সরকারের কোনো সম্পর্ক নেই। শনিবার রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে সমকালকে এই তথ্য নিশ্চিত করেন। 5 ফেব্রুয়ারি হওয়ার কথা আছে। উনি বলেন, মানে মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামের কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার সম্পৃক্ত নয়। অনুষ্ঠানটি আয়োজন বা অর্থায়নের সঙ্গেও মার্কিন সরকার সম্পর্ক নেই। এই অনুষ্ঠানের ক্ষেত্রে উনি বলছেন, অনুষ্ঠান যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ অংশ নেয়। মার্কিন সরকার সবসময় ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা সহ বিশ্বজুড়ে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার সুরক্ষায় নাগরিক সমাজের অংশগ্রহণকে স্বাগত জানায়, স্পষ্ট করে দিয়েছেন। ওই যে বলেছি, এটা আসলে এক ধরনের একটা বেসরকারি উদ্যোগ, সরকারি কোনো ব্যাপার না। তবে সেই উদ্যোগে প্রেসিডেন্ট যান। আমাদের অনেক বেসরকারি অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা যান, ব্যাপারটা একেবারেই সেই রকম। এবং এটা খুব ছোট গুরুত্বপূর্ণতাও বলছি না, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট অনিবার্যভাবে বক্তৃতা করেন এবং সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এলিটরা আসেন, সেটা ইটসেলফ একটা খুব চমৎকার ব্যাপার। এবং এখানে বিএনপি 3 জন নেতার ইনভাইটেড হওয়ারও খুব বড় সিগনিফিক্যান্স আছে। কিন্তু এগুলো ছাপিয়ে বিএনপির পক্ষ থেকে, তাদের মিডিয়া সেলের পক্ষ থেকে যেটা করা হলো, এটা একেবারেই ঠিক হলো না। এবং যখন বাংলাদেশের মার্কিন দূতাবাস এটা নিয়ে এই ধরনের স্টেটমেন্ট না হলেও এক ধরনের তথ্য দিয়েছে কিছু কিছু পত্রিকাকে, তারপরও তারা এই জিনিসটা তাদের পেজে রেখেছেন। ইনফ্যাক্ট উচিত ছিল এটার একটা তাদের এক ধরনের স্বীকৃতি দেওয়া, যে তাদের একটা অসতর্কতা অবস্থা বা যেভাবেই হোক তাদের ভুল হয়েছে, এবং কিন্তু ইন্টারপ্রিটেশন অনেক ভয়ঙ্কর কিছু হতে পারে। আমি এই ঘটনাটা দেখার সাথে সাথে মনে পড়লো শেখ হাসিনার শেষের দিকের সময়ের কথা।
যখন একজন ভদ্রলোককে বিএনপি অফিসে নিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল বাইডেনের বিশেষ দূত, এরকম মিয়া আরেফি বা এরকম নামের এক ভদ্রলোককে আমাদের নিশ্চয়ই মনে আছে, পরবর্তীতে তাকে হাসিনা সরকার গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। মানে তখনই আমাদের মনে হয়েছিল এটা করে কি অর্জন আসলে করতে চেয়েছিল, কি অর্জন করা গেল। আমি বলছি এটা একেবারে কেন্দ্রীয়ভাবে পার্টি প্ল্যান করে এটা করেছে, কিন্তু সাম পিপল ইনভলভ উইথ দ্য পার্টি তারা তো এইরকম দাবি করিয়েছেন। কারণ আপনি এমন একটা দাবি করছেন যেটা আসলে খুব অল্প সময়ের মধ্যে ক্লিয়ার হবে, ধরা পড়বে এবং ভেরিফাইড হয়ে দেখা যাবে এটা ভুল। এটা দিনের শেষে আসলে পার্টির ইমেজকে ক্ষতিগ্রস্ত করে, চরমভাবে ক্ষতিগ্রস্ত করে। মিস ইনফরমেশন হলেও ক্ষতিগ্রস্ত করে, আর ডিসইনফরমেশন হলে এটা তো ভয়ঙ্কর ব্যাপার, খুবই ভয়ঙ্কর ব্যাপার। এই যে এই প্রোগ্রামটাতে ইনভাইট করার কথা বলা হলো, এটা যদি অসতর্কতাবশত যেহেতু প্রেসিডেন্ট ওখানে বক্তৃতা করে, সেটা মিস ইনফরমেশনটা বিএনপির মতো একটা দল, এমনকি কংগ্রেস এটা করছে বলে যে বলা হচ্ছে, এটা 23 সালের পর থেকে না, এটুকু তথ্য উইকিপিডিয়াতে পাওয়া যায়। এটাও বিএনপির অসতর্কতা এবং এক ধরনের ইনক্যাপেবিলিটির প্রমাণ। আর যদি জেনে শুনে এটা করা হয়, কারণ তাদের বক্তব্যের ঢঙে মনে হয় ট্রাম্প এটার আয়োজন করছেন এবং সেই আয়োজনে এই 3 জন ইনভাইটেড হয়েছেন, এটা যদি পরিকল্পনা করে করা হয় তাহলে এটা একটা ডিসইনফরমেশন, এবং এই ডিসইনফরমেশন করা বিএনপির জায়গা থেকে খুব বড় ভুল হয়েছে। আমি আশা করি ভবিষ্যতে এই তথ্য প্রবাহের যুগে তারা এই ব্যাপারগুলো স্পষ্ট রাখা দরকার। এবার আসি আসলে যে বললাম যে এই 3 জন যে আমেরিকাতে ইনভাইটেড হয়েছে, এটা ইটসেলফই আসলে একটা খুব বড় গুরুত্বের ব্যাপার। যখন এই ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয়, এগুলোর সাথে সরকারের বিভিন্ন পর্যায়ের মানুষের যোগাযোগ থাকে, কারা ইনভাইটেড হবেন না, তাদের একটা হিসেব নিকেশ থাকে। যেমন এই 3 জন মানুষই তো গত বছর হননি, তার আগের বছর হননি, 20 সালে হননি যখন ট্রাম্প ছিলেন, এবার হয়েছে। তার মানেটা হচ্ছে এই, আমেরিকার এটা অত্যন্ত পাওয়ারফুল একটা জায়গা, ওখানে এলিট কথাটা ওখানে লেখা আছে, সোশ্যাল বিজনেস পলিটিক্যাল এলিটদেরকে ডাকা হয়। সেই এলিটে বিএনপির 3 জন মানুষকে যখন ডাকতে হয়, তাতে বোঝা যায় যে এটা এই 3 জন মানুষের পার্টির প্রতি একটা স্পষ্ট স্বীকৃতি। ইটসেলফ এটা অনেক বড় ব্যাপার। এর সাথে সরকারের এক ধরনের মানে কারা আসবে, কাদেরকে ডাকা হবে, সরকারের সাথে কোনো ধরনের কোলাবোরেশন থাকতে পারে, না হলেও ওই বড় প্রতিষ্ঠানটা যে ডেকেছে, যেটাতে প্রতি বছর নিয়ম করে মার্কিন প্রেসিডেন্ট বক্তৃতা করে, এটা একটা বিরাট ব্যাপার। এবং অন টপ অফ দ্যাট, যেন তারেক রহমান সম্পর্কে এক ধরনের কানাঘুষা আমি অনেক সময় লোকজনকে করতে দেখেছি, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন তো প্রকাশ্যেই বলতো যে তিনি আমেরিকাতে তার ভিসার বার দেয়া আছে, তাই তিনি আমেরিকা কখনো যেতে পারবেন না, এসব কথাবার্তা। এই দাওয়াত তো প্রমাণ করে যে তার এই ধরনের কোনো বারের কথাটা আসলেই নিরেট মিথ্যাচার, সেরকম ভাবার যথেষ্টের বেশি কারণ আছে। আমেরিকার দাওয়াত পাওয়াকে কেউ কেউ বলবেন যে এটা এত খুশি হওয়ার কি আছে, আবার এটাকে এত দেখানোর কি আছে। আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করেছি, আমরা যে ধরনের বিশ্ব ব্যবস্থায় বাস করি এবং বাংলাদেশ যে ধরনের জিওপলিটিক্সের মধ্যে তার রাজনীতি এবং তার ভবিষ্যৎ নির্ভর করে, সেখানে আমেরিকা খুব গুরুত্বপূর্ণ একটা স্টেক হোল্ডার, খেলোয়াড়, যদি সরাসরি কথ্য ভাষায় বলি। সুতরাং আমেরিকার সাথে ভবিষ্যতের বাংলাদেশের যে দলগুলো রাজনীতি করবে, তাদের ইন্টারাকশন কেমন, তাদের আন্ডারস্ট্যান্ডিং কেমন, এগুলো ম্যাটার করে। এবং বিশেষ করে এখনকার মতো সময়ে যখন বাংলাদেশে একটা সেই অর্থে গণতান্ত্রিক সরকার নেই, ম্যান্ডেট আছে প্রচুর, ম্যান্ডেট মানে ইলেকট্রাল ম্যান্ডেট না, পপুলার ম্যান্ডেট আছে, এটা সত্য কথা, কিন্তু সত্যিকার অর্থে ডেমোক্রেটিক গভর্নমেন্ট বলতে আমরা যা বুঝি, নির্বাচনে জিতে আসা যে সরকার, সেটা বাংলাদেশে নেই। সো এই ধরনের একটা সময়ে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির প্রেক্ষাপটটা কি, এটা নিয়ে নানা রকম স্পেকুলেশন আছে, নানা রকম মিথ্যা তথ্য, অপতথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে। সেই প্রেক্ষাপটে আমেরিকার মতো একটা পাওয়ারফুল দেশের একটা গুরুত্বপূর্ণ কনফারেন্সে বিএনপির নেতাদের দাওয়াত পাওয়াটা নিশ্চয়ই সিগনিফিক্যান্ট, এবং এটাতেও সমস্যার কিছু এটা প্রচার করা যেতেই পারে। কিন্তু আগের মতো আবারও বলছি, এমন কিছু বিএনপির করা উচিত না যেটা তাদের দল হিসেবে তাদের ইমেজ ক্ষতিগ্রস্ত করে, এবং এটা শুধু ইন্টারনাল না, এটা বাইরেও। আর একটা কথা মনে রাখতে হবে, কোনো কিছুকে যদি আসলে যতটুকু না তার থেকে বেশি করে দেখানো হয়, এটা যে কারো এক ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্সের ইন্ডিকেশন দেয়। সুতরাং বিএনপি কি আদৌ কোনো ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগছে? আর যদি ভুগেও থাকে, ইনফেরিয়রিটি কমপ্লেক্স দেখাতে হয় না। রাজনীতির মতো এত জটিল এবং কঠিন একটা মাঠে বসে ইনফেরিয়রিটি কমপ্লেক্স দেখানো প্রতিপক্ষকে বা অনেকে শত্রু আছে তাদের কাছে বার্তা দেয়। এই বার্তাগুলো কখনো কমফোর্টেবল রেজাল্ট বয়ে নিয়ে আসবে না তাদের জন্য। বিএনপিকে খুব সতর্ক হতে হবে ভবিষ্যতে এইসব বিষয়ে। আরেকটা ব্যাপার নিয়ে একটু কথা বলে রাখা দরকার, সেটা হলো বিএনপির যে প্রতিনিধি দল যাচ্ছে তার সাথে কি ডোনাল্ড ট্রাম্পের কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা আছে? উত্তর হচ্ছে আছে, থাকতেও পারে। তার সাথে না হলেও আমেরিকার কোনো গুরুত্বপূর্ণ পর্যায়ের ব্যক্তিদের সাথে এই 3 জনের বৈঠক হতেই পারে। আমরা জানি ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যেটা হবে সেটা হচ্ছে ট্রাম্পের সাথে যদি ভারতের, এবং স্পষ্টভাবে যদি বলি নরেন্দ্র মোদীর সাথে তার এক ধরনের ব্যক্তিগত সম্পর্কের বিষয় আছে। সো ট্রাম্পের মাধ্যমে বা তার প্রশাসনের মাধ্যমে বিএনপিকে তারা কোনো ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করতে পারে।
ট্রাম্প এই ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে একটা মধ্যস্থতা, ট্রাম্প বা তার হয়ে অন্য কেউ, তার ডেলিগেট করা কেউ একজন, সেই চেষ্টা করতেই পারে। এটাও যদি হয়ে থাকে, স্টিল এটাও একটা বড় ব্যাপার, কারণ হচ্ছে বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে একটা সবচেয়ে বড় ফোর্স, যেটা নির্বাচন হলে ক্ষমতায় আসবে, এই পরিস্থিতি খুব ভালোভাবেই আছে, তাকেও এন্ডোর্স করছে। এটা দিয়ে আসলে সেই বার্তাটাই দেওয়া হয়। সো হতেই পারে, এবং আমি আগেও বলেছি সেটা হচ্ছে যদি সেটা নাও হয়, যে সংস্থা তাদেরকে ডেকেছে, ইট ইটসেলফ ইজ ভেরি সিগনিফিক্যান্ট। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।